দরজা খুলেই ফারজানা দেখতে পেল বিছানার উপর তার হবু স্বামী আর কাছের মেয়ে পাশাপাশি ঘনিষ্ঠ অবস্থায় কথা বলছে, যা দেখে ফারজানার মাথা প্রচন্ড গরম হয়ে গেল। ওদিকে তারা দুজন থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। ফারজানা তাড়াহুড়ো করে ঘরে ঢুকে পড়ল। তারপর বলল, রমেশ, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তার থেকেও বড় কথা, তোমার সাথে আমার সম্পর্ক আজকে 2 বছর, আর আজকে তুমি এভাবে আমাকে ঠকাচ্ছ। এই সত্যি করে বলো, কতদিন ধরে চলছে এসব? রমিজ বলল, তুমি এসব কি কথাবার্তা বলছো? হুট করে এসে না জেনে না বুঝে যা মাথায় চলে আসছে তাই বলে যাচ্ছ। ফারজানা বলল, আমি চোখে যেটা দেখেছি সেটাই যথেষ্ট। তারপর মিমের চুলের মুঠি ধরে বলল, এই ফালতু মেয়ে কোথাকার, সামান্য একটা বাড়ির কাজের মেয়ে হয়ে বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখিস? আপা, বিশ্বাস করেন, এ ধরনের কোনো ব্যাপার নাই। আপনি যেটা মনে করছেন সেটা ভুল। আমি সত্যি ওনাকে ভাইয়ের চোখে দেখি। কথাটা শুনে ফারজানা মিমকে একটা চড় মেরে বলল, তোর মতো মেয়েদের আমার ভালোই চেনা আছে। আজকেই তোকে আমি এই বাসা থেকে বিদায় করব। তারপর রমিজ, তোমার বিচার তো হবেই। কথাটা বলেই ফারজানা মিমকে টানতে টানতে বাইরে নিয়ে গেল। ড্রয়িং রুমে নিয়ে এসে চিৎকার করে তার হবু শ্বশুরকে ডাকতে লাগলো। তার শ্বশুর এসে বলল, কি ব্যাপার বৌমা, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছো কেন? ফারজানা বলল, এই মুহূর্তে আমার মাথা ঠিক নেই আব্বা। আমি কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না। হয়তো দেখা যাবে পুরো ঘরে আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এসব কি কথাবার্তা? তুমি আমার হবু বউ, তোমাকে আমি মেয়ের চোখেই দেখি। তুমি যদি এসব কথাবার্তা বলো তাহলে তো আমার শুনতে ভালো লাগে না। তুমি আগে ঠান্ডা মাথায় বলো কি সমস্যা হয়েছে। মাথা ঠান্ডা করার কোনো প্রশ্নই আসে না। আপনাদের বাড়ির কাজের মেয়েকে আপনারা সামলাতে পারেন না? মিম আমাদের বাসায় দীর্ঘদিন যাবৎ কাজ করছে, কখনো খারাপ কিছু করেনি। তুমি হঠাৎ এই কথা বললে তার মানে কি? আজকে ও কি কিছু করেছে নাকি? এই, তুই কি ওর সাথে খারাপ ব্যবহার করেছিস? খালুজান, আপনারা আমাকে এতদিন ধরে চেনেন, আপনাদের কি মনে হয় আমি কি কোনো আজে বাজে কাজ করতে পারি? ফারজানা আর একটা চড় মেরে দিল মিমকে। রমিজের বাবা একটু ধমক দিয়ে বলল, ফারজানা, এবার মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হচ্ছে। তুমি আমার বাড়ির হবু বউ, তাই এখনো তোমাকে আদর করে কথা বলছি। কি হয়েছে কিছুই না বলে তুমি মেয়েটাকে এভাবে মারধর করছো কেন? আপনাদের আদরের এই কাজের মেয়ে আপনাদের বাসায় দিনের বেলায় আপনাদের ছেলের বিছানায় বসে খারাপ কাজ করে, সেটা কি আপনারা জানেন? কি বলছো তুমি? তুমি কি নিশ্চিত এই বিষয়টা? না খালুজান, আমার কথা বিশ্বাস করেন, উনি যা দেখছে তা ভুল। ফারজানা বলল, আমি নিজের চোখে দেখেছি। তারপরেও যদি বিশ্বাস না করেন তাহলে বুঝতে হবে এই কাজের মেয়ের সাথে আপনারও খারাপ সম্পর্ক আছে। কথাগুলো শুনেই ইকবাল সাহেব তার মেজাজ হারিয়ে ফেললেন। তারপর বললেন, এ কথা যদি সত্যি হয় তাহলে আজকে আমার ছেলের বিচার হবে। আমি এক্ষুনি যাচ্ছি। তারপর ইকবাল সাহেব দ্রুত পায়ে ছেলের রুমে চলে গেল। রমিজ নিজের ঘরে বসে ভাবছে কি থেকে কি হয়ে গেল। আজকে এভাবে একটা সমস্যা হবে বুঝতেই পারেনি। তারপর রুমে এসে রমিজের বাবা রমিজকে দুটো চড় মেরে বলল, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? তুই আমার ঘরে বসে দিন দুপুরে একটা কাজের মেয়ের সাথে অকাম করছিস? ছি ছি, আমার তো ভাবতেও লজ্জা হচ্ছে তুই আমার ছেলে। রমিজ বলল, বাবা, তুমি ওর কথা বিশ্বাস করে আমাকে চড় মেরে দিলে। আমি বারবার একই কথা বলে যাচ্ছি, ওকে বলেছি, এখন তোমাকেও বলছি। ও চোখে যা দেখেছে তা ভুল। আচ্ছা, এমন কি হতে পারে না ও যেটা দেখেছে সেটা ওর দেখার ভুল হতে পারে না? তার মধ্যে হয়তো অন্য কিছু ছিল। বাবা, ফাঁসির আসামিকেও কিছু বলার সুযোগ দেওয়া হয়, দুপক্ষের কথা না শুনে এভাবে কি বিচার করা যায়? রমিজের বাবা ধমক দিয়ে বলল, তুই আমাকে নীতি কথা শেখাতে আসবি না। তুই আমার মান সম্মান সব নষ্ট করে দিয়েছিস। এই বলে আবার চড় মারলেন। ওদিকে ড্রয়িং রুমে মির্জের ঘর থেকে চেঁচামেচি শুনে ফারজানা বলল, উচিত শিক্ষা হয়েছে, এবার আমি আমার বাবাকে সব বলবো ফোন করে। এই বলে ফোন হাতে করতে চাইলে তখন কাজের মেয়ে মিম ফারজানার পায়ে ধরে পড়ল। ম্যাডাম, আমার জীবনটা শেষ করে দিবেন না। আল্লাহ, এই মেয়ের কথা শোনো। নিজে আমার হবু স্বামীর সাথে এ বাসায় বসে প্রেম করিস দিনে দুপুরে, আর আমাকে বলছিস আমি তোর জীবন শেষ করে দিচ্ছি। এতদিন তো এ বাসায় আসলে আপা ডাকতি, আর এখন আজকে কলে পড়ে গেছিস তাই ম্যাডাম ডাকছিস? মিম কাঁদতে কাঁদতে বলল, আমি আসলে সত্যি কথা বলছি। আমার সাথে ভাইজানের কোনো খারাপ সম্পর্ক নেই। উনি আপনাকে অনেক ভালোবাসে। আপনাদের 2 দিন পরে বিয়ে হবে, আর সেই বিয়েতে আমি নাচবো গাইবো এটাই ভেবে রেখেছি। ফারজানা তাকে একটানে টেনে তুলে বলল, তুই যেটা করেছিস সেটা শাস্তি তোকে পেতেই হবে। এসব ন্যাকা কান্না আমাকে দেখিয়ে লাভ হবে না। হেলেনা বেগম তার বোনের বাসায় বেড়াতে এসেছেন। আপা, তুই তো আমাদের বাসায় এখন আগের মতো আসিস না। আসলে কয়েকদিন তো দুলাভাইয়ের শরীরটা খারাপ ছিল, তাই সেভাবে আসা হয়নি। ভালো কথা, রমিজের বিয়ের কি খবর? হেলেনা বেগম একটু হাসি দিয়ে বলল, আমার ছেলের বিয়ের মোটামুটি সবকিছু ফাইনাল। নার্গিস বলল, তাহলে দাওয়াত কখন পাচ্ছি? ডেট ফিক্সড হলেই বলবো। এমন সময় তার মোবাইলে কল আসলো। হেলেনা বেগম ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, আমি আসছি একটু পর। আর একটু পরে আসলে তো হবে না। নিজের ঘরের সমস্যা রেখে মানুষের বাসায় গিয়ে আড্ডা মারছো। কি বলছে এসব? আমার ঘরে আবার কি সমস্যা? তুমি তাহলে কিছুই জানো না? তাড়াতাড়ি বাসায় চলে আসো। আজকে আমি তোমার ছেলেকে কি করব নিজেও জানি না। পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি বলে দাঁড়িয়ে গেলেন ফোন রেখে। নার্গিস বলল, কি ব্যাপার আপু, কোনো সমস্যা? না রে, তেমন কিছু না। হয়তো তো দুলাভাইয়ের মাথা গরম হয়েছে কিছু নিয়ে। আমি পরে তোকে সব বলবো। হায় রে পাগলের ফ্যামিলি। হেলেনা বেগম বাসায় এসে তার স্বামীকে ছেলেকে বকাঝকা করতে দেখে বললেন, কি ব্যাপার বলো তো, কি হয়েছে? এমন করে বকাবকি করছো কেন আমার ছেলেকে? তোমার ছেলে ঘরের কাজের মেয়ের সাথে নষ্টামি করে, আমার মান সম্মান নষ্ট করে। তোমার ছেলেকে কি করব তুমি বলো। আজকে কিন্তু খবর আছে। এ কথা সত্যি হতে পারে না। ফারজানা বলল, আপনি আপনার ছেলেকে লাই দিবেন না। আপনার সাপোর্ট পাই বলেই ও বেশি করে। তুমি এখনো এবারের বউ হওনি। এখনই আমাদের পারিবারিক বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই। ফারজানা কথাটা শুনে একটু চুপ হয়ে গেল। হেলেনা
বেগম ছেলেকে টান দিয়ে অন্য ঘরে নিয়ে গেলেন। এবার বলতো আমাকে কি হয়েছে খোলাখুলি। আম্মু, আমি মিমির সাথে বিছানায় বসে কথা বলছিলাম, আর সেটা হঠাৎ করে ফারজানা দেখে ফেলে। তারপর থেকে এই ঘটনা শুরু হয়েছে। প্রথমে আগে বাবাকে বলল, তারপর বাবা এসে আমাকে গায়ে হাত তুললো, বকাঝকা করলো। আমি এত কথা বললাম, কিছুই শুনতে চাচ্ছে না। মনে মনে তোমাকেই মিস করছিলাম। তুমি প্লিজ একটু সবাইকে ব্যাপারটা বুঝাও। তো আম্মুকে এতক্ষণ একটা ফোন দিতে পারলি না? আমি যেটা জানি সেটা তো আর বাকিরা জানে না। আম্মু ঠিক বলেছো, তখন তোমাকে ফোন দেওয়া উচিত ছিল, ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি যখন চলে এসেছি এখন বাকি সবকিছু আমি দেখছি, চল। ওদিকে ফারজানা বলছে, আপনার স্ত্রী দেখে এখনো ছেলের পক্ষে কথা বলছে, কোনো বিচার তো করলো না, উল্টো বরং ছেলেকে সাপোর্ট দিচ্ছে। আমি আমার ছেলেকে ভালো করে চিনি, তাই আমি আমার ছেলেকে সাপোর্ট দিচ্ছি, কারণ আমার ছেলে খারাপ কাজ করার মতো ছেলে নয়। আর তুমি যাদেরকে নিয়ে সন্দেহ করছো তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। ইকবাল সাহেব বললেন, কি বলছো তুমি? হ্যাঁ, আমি জানি তাই বলছি। আর তাছাড়া মিমেরও বিয়ের কথাবার্তা চলছে, ওদের ঘরে কিছু আর্থিক সমস্যা আছে, তাই ও আমাকে বিষয়টা শেয়ার করে। তারপর আমার ছেলে ওদেরকে সাহায্য করেছে, এমনকি মেয়ের বিয়ের সকল দায়িত্ব পালন করে যাচ্ছে। একজন ভাইয়ের মতো ও মিমকে বিয়ে দিচ্ছে। ওর যদি খারাপ উদ্দেশ্য থাকতো ও নিজের হাতে নিশ্চয়ই ওকে ওদের পরিবারের পছন্দ করা ছেলের সাথে বিয়ে দিত না। ফারজানা বলল, তাহলে আমি যা দেখলাম সেটা কি? রমিজ বলল, সেটা আমি বলছি, শোনো। রমিজ নিজের ঘরে বসে আছে, এমন সময় মিম এসে বলল, ভাইজান একটু আসতে পারবো? আরে কেন আসতে পারবি না? তোর কি আমার কাছে আসতে অনুমতি লাগবে নাকি? মিম দাঁড়িয়ে থাকলো। কি ব্যাপার, তুই আমার ঘরে এসেছিস, দাঁড়িয়ে আছিস কেন? এখানে বস পাশে। ভাইজান, আমি ছোট মানুষ, এবারে সামান্য কাজের মেয়ে, আমার কি আপনার পাশে বসা ঠিক হবে? রমিজ তাকে হাত ধরে পাশে বসে আদর করে বলল, তুই আমার ছোট বোনের মতো, নিজের হাতে তোকে বিয়ে দিচ্ছি। আর তুই নিজেকে বারবার কাজের মেয়ে বলবি না। তাছাড়া আমাকে এখন আপনি আপনি করে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব সেটাই বলতে আসছিলাম। আমার একটা বড় ভাই নেই, তারপরেও তুমি নিজে আমার ভাই হিসাবে আমার বিয়েটা দিচ্ছ, এত টাকা পয়সা খরচ করছো। রমিজ তাকে মাথায় একটা বাড়ি মেরে বলল, তুই আবার এসব কথা বলছিস? তারপর হাসি খুশিতে মেতে উঠলো। তার মানে শুধুই না জেনে না বুঝে আমি এত সব ঘটনা করে ফেললাম। বোন, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ভুল বুঝে ফেলেছি। মিম বলল, কোনো সমস্যা নেই আপা, মানুষের চোখের দেখা ভুল হতেই পারে, মানুষেরই তো ভুল হয়। ইকবাল সাহেব বললেন, বাবা তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তো শুধু শুধু তোর গায়ে হাত তুলে ফেললাম। রমিজের মা বলল, তোমাকে তো শাস্তি পেতেই হবে, আর সেই শাস্তি হচ্ছে তাড়াতাড়ি তোমার ছেলের বিয়ের ডেট ফাইনাল করতে হবে। তারপর সবাই হেসে উঠল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।